ক্যাম্পে যেত, মানে আমরা যখন হিল ট্রাক্সের ক্যাম্পে ছিলাম, ফারওয়া ক্যাম্পে ছিলাম, ওখানে যাওয়ার পরে ওনাকে যে আমি লাঞ্চটা অফার করেছিলাম, ওইটার যে পেমেন্টটা উনি দিয়ে ওনার ওখানে দিয়ে গেছে। দেয়ার অফিসার যারা এই জিনিসগুলো খুব স্ট্রংলি মেনটেন করে, এবং এই জিনিসগুলো যেহেতু আমরা দেখেছি, এবং আমরাও মনে করেন যে আমরা যখন সিও হিসাবে ক্যাম্পে গেছি, বিজিবিতে ক্যাম্পে গেছি, আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমাকে এই জিনিসের বেশি অফার করা যাবে না, বিকজ আই এম পার্সোনালি আই এম গোয়িং টু পে। সো এই জিনিসগুলোর মধ্যে যে খরচটা হয়েছে এটা একদম হর্সেস মাউথ থেকে শোনা, এবং জেনারেল শফিউদ্দিন এই কাজটা করছেন। এবং উনার অনেক আর একটা ইন্টারেস্টিং শুনলাম যে উনি স্টাফ কলেজ করেছেন, বাট এটা নাকি জেনারেল মুস্তাফিজুর রহমান যিনি ছিলেন উনি কোন একটা ফেভার করে উনি করেছেন। উনি কিন্তু খুব অ্যাভারেজ অফিসার। কি কারণে? আমি নিজেও এএমসি সেন্টার স্কুলে একটা ওএমটি, অফিসার্স মেকানিক্যাল ট্রান্সপোর্ট, একটা কোর্স করেছি। কোর্সটা আমি যখন করেছি তখন সেকেন্ড লেফটেন্যান্ট অবস্থা। আমি তখন মাত্র ওডব্লিউবিসিসি করে আসছি, সাথে সাথে একজন অফিসার ক্যান্সেল করছে, এটা খুব টাফ কোর্স, আমাকে জোর করে পাঠিয়ে দিছে। তো জোর করে আমি জাস্ট কোর্সের আগের দিন গেছি, বাট জেনারেল শফিউদ্দিন ওই কোর্সে মাইনাস পাইছে। মাইনাস পাওয়ার ফলে উনি নাকি সেনাপ্রধান ওই কোর্সটা বাতিল করে দিছে। এই জিনিসটা আমার কাছে খুব সিলি মনে হয়েছে। অফিসার্স মেকানিক্যাল ট্রান্সপোর্ট কোর্স, উনি মানে যেহেতু উনি ইনস্ট্রাক্টর ছিল, উনি বললো যে আমি তোমাকে বই দেখেই বলতেছি, উনি সো উনিও সেম জিনিস যে জেনারেল আজিজের হয়তোবা স্ট্রং ওই ব্যাকগ্রাউন্ডটা আছে, সন্ত্রাসী ভাইদের ব্যাকগ্রাউন্ড আছে। জেনারেল উনি একজন খুব অ্যাভারেজ অফিসার, উনি ছিলেন ঝিনাইদহ ক্যাড কলেজে, এবং ক্লাস 10 পড়ার পর উনি পড়ে নাই। আমি জানি না ওনাকে উইথড্র করেছে দিছে নাকি উনি নিজেই যায় নাই। ক্যাডেট কলেজ থেকে উইথড্র করা হয়েছিল না। মোট কথা হচ্ছে এখন যদিও ঝিনাইদহ ক্যাডেট কলেজ খুব তাকে নিয়ে প্রাইড নেয়, বাট কথা হচ্ছে উনি একজন খুব অ্যাভারেজ অফিসার, এই পর্যন্ত চলে আসছে। এবং আমি একজন আমি নামটা বলতেছি কারণ সে অফিসার এখনো ইন্ডিয়ার সাথে খুব ক্লোজ, হইতে মানে সেনাপ্রধান হওয়ার লাইনে ছিল। ওনাকে এরকম 18 পাতার একটা দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ার কি কি জিনিস মেনে চলতে হবে, তো ওই জিনিস তো সাইন করে জেনারেল শফিউদ্দিন স্যার হয়েছে। অতএব উনাকে নিয়ে আমার এত হাই হোপ নাই। এবং আমি যেটা কয়েকজন অফিসার আমাকে মন্তব্য করেছে, যে ইনফরমেশন গুলো আমি চেক করতে পারি না, সেটা হচ্ছে স্যার জেনারেল আজিজ তো সবাইকে দিয়া টিয়া খাইতো, উনি নিজে একলা সবকিছু কন্ট্রোল করে, কাউকে খাইতে দেন। আমি খুব ডিসহার্টেড হয়েছি এটা নিয়ে। অ্যাকচুয়ালি সরকার এই বিষয়ে কেন হয়েছেন? উনি একা খায় এই জন্য, না ভাগ ভাগ করে না এই জন্য? ওনার সাথে আমি ক্লোজলি চাকরি করছি, ওনার বাচ্চাদেরকে আমি চিনি, ওনার বাচ্চাদেরকে আমি কোলে নিছি, আদর করছি, এই যে কারণে আমি আপসেট হয়েছি, আর কোনো কিছু না। আমার মানে আরেকটা জিনিস হচ্ছে, আমি আবার বলি, আমার জেনারেল শফিউদ্দিনের আমি প্রিয় ভাজন অফিসার ছিলাম। মানে আমি যখন উনি আমার কমান্ডার ছিল, তারপরে আর ওনার যে ইন্ডিয়ান কানেকশন আরো উদাহরণ আমি আপনার আরেক শোতে দিছি কিনা আমি জানি না। আমি যখন ডিএমআই, উনি যখন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ছিল, উনি বলতেছে আমাদের কাউন্টার টেররিজম ট্রেনিং দরকার নাই। কি জন্য? আমাদের এখানে তো এই ধরনের থ্রেট নাই। আমি বললাম কি বলেন স্যার, 1975 সালে যে জাপানিজ এয়ারলাইন্স একটা জাপানি ব্রিগেড একটা নিয়ে আমাদের এয়ারপোর্টে ল্যান্ড করছিল, 40 বছর আগে একটা হয়েছিল। আমি বলবো স্যার আগামী 100 বছরে যদি না হয় আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। এবং আলটিমেটলি উনি বলতেছে যে, এবং এরপরেই ইন্ডিয়ার একটা থেকে বলছিল যে আমাদের কোনো কাউন্টার টেররিজম হলে ইন্ডিয়া নাকি ওদের সাপোর্ট করবে। তাদের যে বোম্বাই টেররিস্ট অ্যাটাক হয়েছিল ওইটা তার নিজেরাই হ্যান্ডেল করতে পারে না, হোয়ারেজ আমাদের সময় হলি আর্টিজান তো আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করছি। এবং আমি হলি আর্টিজান সম্বন্ধে লেটেস্ট আরো কিছু যেটা জেনেছি, এটা আমি অ্যাকচুয়ালি স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। আমি যত কিছু তথ্য পেয়েছি এটার পিছনে ইন্ডিয়া আছে। জাস্ট দেয়ার যেহেতু এটার মধ্যে জাপান কাজ করতেছে, জাপানদেরকে স্কেয়ার করে দেওয়ার জন্য এটা একটা ছিল। এবং এই ঘটনায় যখন সকালবেলা যখন অপারেশন লঞ্চের কিছুক্ষণ পরে ওখানে নাকি জাপানি ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ওখানে গেছিল। বাট কিছু কিছু জিনিস আমি জাস্ট তথ্যগুলো বললাম, বাট আমার কিছু স্টিল আমি কয়েকজনকে আমি কিছু কোশ্চেনারি দিছি, কনফার্ম হলে আমি এটা কনফার্মলি এটা নিয়ে আমি লিখবো। অবশ্যই মোস্তাফিজ ভাই, এই বিষয়টা নিয়ে আপনি ফাইনাল ফাইন্ডিংস গুলো আমার সঙ্গে শেয়ার করেন, আপনি এটা নিয়ে কাজ করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আমি এটি বলতে চাচ্ছিলাম যে ধরেন জেনারেল শফির সামনে কিন্তু মূলা ঝুলানো আছে, তাকে আবার করা হবে, আবার পুনরায় যে শেখ হাসিনা সবার ক্ষেত্রেই করে যে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। ওনারা তো মেয়াদ শেষ, এই মাসেই তো শেষ, এই মাসের 30 তারিখে ওনার নেক্সট চিফের নাম ঘোষণা করার কথা। এক মাস ট্রান্সফার হওয়ার পর হয়তো 30শে জুন হওয়ার কথা। বাট আমি একটা সোর্স থেকে জানলাম উনি অ্যাকচুয়ালি ডিমান্ড করেছেন যে এক্সটেনশন দেওয়ার জন্য, অথবা
অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর নাকি উনি হতে চেয়েছেন। বাট আপনি একটা জিনিস দেখেন, সেনা প্রধানের থেকে কিন্তু অ্যাম্বাসেডারের প্রোটোকল ইজ ভেরি লো। মানে কেউ একজন সেনাপ্রধান হয়ে এই জিনিসটা করা আমার কাছে আমি হলে করতাম না এনিওয়ে। মানে হচ্ছে কি জানেন, দেখেন আপনি যদি বলছিলেন যে জনগণের অর্থে বেতন পেয়ে, জনগণের দ্বারা পরিচালিত হয়ে, জনগণের সেবক বা জনগণের কর্মচারী, কিন্তু এরা নিজেদেরকে ভিভিআইপি রিসোর্ট বানায়, আরামায়েশে থাকে, ঘুরে বেড়ায়, অর্থাৎ নিজের শপথ, নিজের কোনো কিছুর প্রতি এদের কোনো লক্ষ্য নাই। এবং আরেকটা প্রসঙ্গ আমি আনতে চাই কর্নেল মুস্তাফিজ, যে জেনারেল হাসান শহীদ সারাওয়ার্দী, হাসান চৌধুরী হাসান সারাওয়ার্দী, তিনি 3 বছর আগে অত্যন্ত অপমানিত বোধ করার পরে আমাকে বলেছিলেন যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। উনি গেছেন গুলশানের ভাসাবি একটা ইয়েতে, শোরুমে, ওখানে হঠাৎ করে ওনাকে ওখান থেকে সরাই দেওয়া হলো যে ভিআইপি আসতেছে, এখন আর কেউ থাকতে পারবে না। উনি দেখলো যে এই ভিআইপিটাকে, এই ভিআইপি হচ্ছে জোসেফ, আর্মি সিকিউরিটি ইন্টেলিজেন্স এর লোকজন তাকে প্রোটেক্ট করতেছে, সেই গাড়ির বহন নিয়ে ভাসাবিতে ঢুকছে। তো এইসব দৃশ্য কি আমাদের মানে বড় বড় মানে জেনারেলরা দেখে নাই? মানে এত মেডেল আলা অফিসাররা দেখে নাই? তারা তখন প্রতিবাদ করতে পারে নাই? জেনারেল সারোয়ার্দী আমার সঙ্গে কথা বলে কিন্তু বিপদে পড়লেন, এবং তিনি প্রথম বললেন যে কিভাবে ইন্ডিয়া আমাদের এখানে সেনাবাহিনী প্রধান নিয়োগ করে আজ থেকে 3 বছর আগে। দর্শক আমার এই ইন্টারভিউটা, কারণ 18 তারিখ এটা ওনার কাছে যাওয়ার কথা। তো উনি খুব বিপদে পড়লেন, প্রায় 23 দিন উনি পালিয়ে পালিয়ে বেড়ালেন, তারপরে যাই হোক উনি ফিরে আসলেন, এখন তো আবার জেলে আছেন, অর্থাৎ জেলটা শেষ হয়নি। তো এই যে অবস্থাটা আর্মির, ভাই, এই আমি আসলে বুঝি না যে আমরা কোত্থেকে শুরু করবো, কোথায় যে এটা সমাপ্তি হবে। ইতিমধ্যে শুনতেছি যে কোন কোন জেনারেল নাকি ইন্ডিয়া যে বসে আছে পরবর্তী সেনাপ্রধান হওয়ার তদবিরের জন্য। আপনি কিছু জানেন? অ্যাকচুয়ালি বাংলাদেশ যারা সেনাবাহিনীর যারা আছে তারা অলরেডি জানে যে এইটা ওকে হয়েছে ইন্ডিয়া থেকে। আপনি কিছুদিন আগে মাস নাকি বছর খানেক আগে জেনারেল স্যারের নামটা ভুলে গেলাম আমি, বুলবুল, লাস্টের নামটা বুলবুল, স্যার জেনারেল শফিউদ্দিনের সাথে আমি যখন সিও ছিলাম, উনি আরেকটা ইউনিটের সিও ছিল, উনি ইন্ডিয়াতে গেছেন হচ্ছে ইন্ডিয়ার পাসিং আউট প্যারেডে। যাওয়ার পরে ওখানে গিয়ে উনি বললেন যে 71-এ ইন্ডিয়ার সেনাবাহিনীর যে সাহসিকতা আছে, এটা বাংলাদেশের পাঠ্য বইয়ে থাকা উচিত। আপনি চিন্তা করেন, এটা আমি মনে করি না যেটা উনি বলছে, ওটা ইন্ডিয়া তাকে দিয়ে বলাইছে কি জন্য? ওই একটা মূলা ঝুলায় যে ফিউচারে তাকে দিবে। সো এই ইন্ডিয়া সবসময় আমাদের জেনারেলদেরকে এরকম মূলা ঝুলাইতে থাকে। কারণ এই জেনারেল শফিউদ্দিন স্যার যখন আমার কমান্ডার ছিল, তখন তার সাথে আমার হয়েছে যে উনি আমাকে বলছে যে ইন্ডিয়ার ছাড়া আমরা কন্ট্রোল করতে পারবো না, ইন্ডিয়া ছাড়া কিছু করতে পারবো না, ইন্ডিয়া চতুর্দিকে ঘিরে আছে। আর ইন্ডিয়া চতুর্দিকে কি জন্য কি বলে, আমেরিকার ধারে কাছে ওখানে কিউবা আছে না, টিকে আছে না এত বছর ধরে। ওর কথা হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্মানজনক যে রিলেশন আছে ওইটা এখন আর নাই। এবং আমি মনে করি এই জিনিসটা মানে তাদের প্ল্যানিং আছে, যে আমি এর আগে বলেছি চাণক্য নীতি অনুযায়ী তাদের সরাসরি বাউন্ডারি আছে, তারা সবাই শত্রু, মুখে যতই বন্ধুত্বের কথা বলুক তারা শত্রু। এখন এই যে কয়েকদিন আগে একটা বণিক বার্তায় দেখলাম যে যত রপ্তানি হয় ইন্ডিয়াতে সবচেয়ে বেশি শুল্ক দেয় হচ্ছে ইন্ডিয়ার ইয়াতে। কি কারণে? আমরা না বন্ধু? যতগুলা নদী আছে চতুর্দিকে প্রত্যেকটার মধ্যে বাদ দিয়ে রাখছে, আমরা না বন্ধু? সো ইন্ডিয়া অ্যাকচুয়ালি কারো বন্ধু না। ইন্ডিয়া কি করে সেটা হচ্ছে তাদের জন্য যেটা সবচেয়ে লাভ সে ওইটাই করে। এখন আমাদেরকে শেখ হাসিনাকে, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে বিডিআর কার্নেজ যেটা হয়েছিল এটাতে ইন্ডিয়া জড়িত এবং শেখ হাসিনা জড়িত। এটার সাথে ব্ল্যাকমেইল করে শেখ হাসিনাকে মানে তার অতিরিক্ত যেগুলো ওগুলো তাকে মানায় রেখে তারা কি করতেছে, তাদের এইম হচ্ছে 7 সিস্টারকে ঠান্ডা রাখা। এখন 7 সিস্টার ঠান্ডা আছে, তাদের সিকিউরিটি কস্ট কমে যাচ্ছে। মনে করেন যে যদি এটা না হতো, এবং তারা এটা 71-এর পরেই তারা বুঝতে পারছে যে 71-এ এখন ঠিক আছে তারা আলাদা করছে, কিন্তু যদি এই সরকার আমাদের কন্ট্রোলে না থাকে তাহলে এই 7 সিস্টার তাদের ওই চিকেন নেক কিছু একটা হলে 7 সিস্টার হয়ে যাবে। সো তারা এখন সমস্ত কিছু ইনভেস্ট করছে হচ্ছে আমাদের সরকার, এই আওয়ামী লীগ সরকার টিকে রাখার জন্য।
অতএব এটার জন্য আওয়ামী লীগ সরকার কখন দুর্বল হবে, যখন তারা জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের ম্যান্ডেট নাই। কখন তারা স্ট্রং থাকবে না, যখন একটা সেনাবাহিনীটা স্ট্রং থাকবে না। এখন সেনাবাহিনী স্ট্রং নাই, কি জন্য নাই? কারণ এই যে সেনাবাহিনীর যে পিরামিড সিস্টেম, যেটা পিরামিড সিস্টেমকে পুরা বিকল করে দিছে। কি কারণে? যে সমস্ত অফিসাররা ভালো ভালো অফিসার উপরে উঠার কথা ছিল, সে সমস্ত জায়গায় জেনারেল আজিজের মতো, জেনারেল শফিউদ্দিনের মতো অফিসাররা এখন উপরে উঠতেছে। তাহলে আপনারা মানে স্ট্রং সেনাবাহিনী কোথায় পেলেন? যারা কথা বলতে পারে, যারা স্ট্রং, তারা তো উপরের দিকেই নাই। এবং মুসলিম ভাই ধরেন আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার যে প্ল্যান, ধরেন আমাদের 57 জন অফিসারকে হত্যার মধ্য দিয়ে আসলে তারা এক্সিকিউশনটা শুরু করছে। তারা পর্যন্ত তারা অনেকভাবে ট্রাই করতো, 57 জনকে মেরে বিসমিল্লাহ করলো, মানে একেবারে এক্সিকিউশনের শুরুটা হলো। তারপরে ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থা, মানে লেখাপড়া দরকার নাই, ইন্ডিয়ার মধ্যে করবে। এই টিচাররা কি নাচানাচি, স্টুডেন্টরা কি নাচানাচি করে, আমরা কি ছোটবেলায় স্কুলে লেখাপড়া করিনি? আমরা কি মানুষ হইনি? এইটাই, মানে এই জাতীয় কারিকুলাম পৃথিবীর কোথাও নাই। যে বেসিক কোনো এডুকেশন হচ্ছে না। ইসলাম ধর্মের মধ্যে দুর্গা দেবীর ছবি ঢুকতেছে, ওটা হচ্ছে উল্টা পাল্টা। আপনি দেখেন যে পূজার জন্য ইউনিভার্সিটি গুলো ওপেন, কিন্তু রমজানের জন্য না। রমজানের জন্য না, মানে স্টুডেন্টরা এগুলো কিভাবে অ্যাকসেপ্ট করতে চাইল না? তারপরে ধরেন আমাদের পুলিশ তো শেষ, পুলিশ শেষ, প্রশাসন শেষ, আর্মি শেষ। তো এখন আসলে আমাদের উদ্ধারের পথটা কি? এখন তো জনগণ তাকায় থাকে কিন্তু সেনাবাহিনীর দিকে, যে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা এখনো বলি, সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়াবে। এই যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই জায়গাটায় কিন্তু কোনো সারা শব্দ নাই। তো আসলে আমরা খুব অসহায় বোধ করি যখন মানে এইসব বিষয়গুলো, তাহলে আমরা অনেক কথা, আরো কিছু বিষয় যেগুলো জানি সেগুলো আমরা বলি না, কারণ বললে মানুষের মন আরো ভেঙে যাবে, আসলে মানুষ আরো হতাশ হয়ে পড়বে। তো আপনি কি কোনো উদ্ধারের রাস্তা দেখেন? মানে সেনাবাহিনীকে আমি দায়টা দিব না, সেনাবাহিনীকে আমরা দায়টা দিব না। এই দায়ের পিছনে রাজনৈতিক দলগুলা দরকার। আমি নিজে খুব ডিসহার্টেন যে দেশে এত কিছু চলতেছে, আমি কিন্তু বিএনপির কোনো একটা স্ট্রং বক্তব্যও দেখি না, কোনো কিছু দেখি না। বিএনপি যেখানে গত ডিসেম্বরের নির্বাচনের আগে এত লোকজনকে সমাগম করছে, হঠাৎ করে তারা চুপ মেরে গেল কেন? এটা আমার কাছে বিশাল কোশ্চেন। মনে করেন যে আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে এই ইয়াটাতে যখন এই আন্দোলনটা চলে, আমি কিছু যাদের কিছু পরিচিত লোক আছে, যারা বন্ধু বান্ধব বা পরিচিত কয়েকটা সংস্থা, কয়েকজনকে আমি ইভেন যারা এই ইয়ার সময় ক্রাইসিসের মধ্যে আছে, আমি কিছু অর্থ সাহায্য আমি পর্যন্ত দিছি, যে জাস্ট আমার কাছে মনে হচ্ছে আই এম ডুইং ফর মাই কান্ট্রি। কিন্তু আমরা তো বিএনপির দিকেই টাকায় আছি, কিন্তু বিএনপি এখন কি করতেছে? এখন দায়টা কি শুধু আপনি সেনাবাহিনীকে দিবেন? হ্যাঁ, আমি সেনাবাহিনীকে দিব, যেহেতু আমি এই অর্গানাইজেশনে চাকরি করছি। আমি মনে করি যে সেনাবাহিনীর যে এই ভারত পন্থী হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ভারত আমাদেরকে ধীরে ধীরে যে আমাদের কনস্ট্রাক্টরটা ব্রেক করে দিচ্ছে, এই জিনিস এবং করাপশনটা যেভাবে ঢুকে গেছে আর সেনাবাহিনীর ভিতরে, এবং এই জিনিসগুলো থেকে আমাদের উদ্ধার পাওয়ার জন্য অন্য কিছু না হোক, শুধু একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের বৈদেশিক নীতি। আমাদের যেহেতু দেশ রক্ষার জন্য, সর্ব রক্ষার জন্য মেইন কাজ, এই যে এখন আমরা যদি সরাসরি দেখি যে মায়ানমার সেক্টরে যেটা হচ্ছে, আরাকান আর্মি স্ট্রং হচ্ছে, কিন্তু আমরা স্টিল ওদের যে মানে মায়ানমারের যে এখন যে প্রেজেন্ট গভর্নমেন্ট যেটা রেঙ্গুন থেকে হচ্ছে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতেছি। কেন করতেছে? কারণ ইন্ডিয়া আমাদেরকে তাই অ্যাডভাইস করতেছে। ইন্ডিয়া আমাদেরকে যেটা অ্যাডভাইস করতেছে, হোয়ারেস দেখা যাচ্ছে আরাকান আর্মি এদিকে অ্যাডভান্স করতেছে। ইভেন ওই তাদের যে মায়ানমার গভর্নমেন্ট এখন এই যে 11 লক্ষ রোহিঙ্গা আছে, এদেরকে আমাদের উচিত ছিল এই এই যে তাদের যে ফাইটটা আছে গেরিলা ওয়ারফেয়ার মধ্যে যুক্ত করতে, আমরা এদেরকে আটকে রেখে দিচ্ছি। কি জন্য? ইন্ডিয়া আমাদেরকে বলছে তাই। এটা তো আমাদের দেশের ইন্টারেস্ট না। ফিউচারে যেটা হবে, আমি যেটা দেখতেছি, আরাকান আর্মি স্ট্রং হয়ে যাচ্ছে এবং আরাকান আর্মির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ কেন করতেছে না? কারণ ইন্ডিয়া কিন্তু আবার ঠিকই যোগাযোগ চেষ্টা করতেছে। ইন্ডিয়া কিন্তু যোগাযোগ করতে চেষ্টা করতেছে। এই ইন্ডিয়া কিন্তু 25 বছর আগে ওদের একজন জেনারেলকে মেরে ফেলছিল, প্লাস সাথে একটা গ্রুপকে নিয়ে আন্দামানে নিয়ে মেরে ফেলছিল, এবং ওরা ওইটা জিনিসটা ভুলে নাই। প্লাস ইন্ডিয়ার সাথে আরাকানের কখনো বন্ধুত্ব হবে না। এই যে কমপ্লেক্স সিচুয়েশনটা আমাদের সেনাবাহিনী হ্যান্ডেল করতেছে না, ফিউচারে আমরা একটা বিশাল একটা গর্তের মধ্যে এই ইন্ডিয়া অ্যাডভাইস দিয়ে পড়ে যাব। এবং এই যে ইন্ডিয়া অ্যাডভাইসে চলতেছে, এই জিনিসটাতেই আমাদের সেনা অফিসার, সেনা সৈনিক সদস্য যারা আছে, তাদের আমার মতে এখন কথা বলা উচিত এই বিষয়টা নিয়ে। এবং এটা কথা বললে মানে সেনাবাহিনীতে
চাকরিরত থাকা অবস্থায় কথা বলাটা ইজি না, কিন্তু দেয়ার আর সাম সিচুয়েশন, যে সিচুয়েশনে